Welcome everybody. Today's topic is the second poem of West Bengal Higher Secondary English syllabus, that is Asleep in the Valley. The poem is written by Jean Nicolas Arthur Rimbaud. কবিতায় যাওয়ার আগে কতকগুলো পয়েন্টস বা বিষয় জেনে রাখলে সুবিধা হয় কবিতা পড়ার ক্ষেত্রে। প্রথমেই অ্যাবাউট দ্য অথার অর্থাৎ অথার সম্পর্কে আমরা একটু জেনে নিই। Jean Nicolas Arthur Rimbaud is a French poet. He was born in 1854. অর্থাৎ এই যে রেম্বো সে 1854 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি একজন ফ্রেঞ্চ পোয়েট অর্থাৎ ফরাসি কবি ছিলেন। বাট his literary works bring popularity within his short period of life. যদিও তিনি খুব অল্প সময় বেঁচে ছিলেন, তার কিন্তু ওই অল্প সময়ের মধ্যেই তার যে লিটারারি ওয়ার্কস অর্থাৎ সাহিত্যের যে চর্চা বা কাজ সেগুলো তাকে খ্যাতির শীর্ষে পৌঁছে দিয়েছিল। হিজ ফাদার ওয়াজ ইন আর্মি অ্যান্ড অ্যাবান্ডন্ড দ্য ফ্যামিলি। তার বাবা তো আর্মিতে ছিলেন এবং তার পরিবারকে ছেড়ে চলে গেছিলেন। ফলস্বরূপ কি হয়েছিল, সেও অর্থাৎ জান নিকোলাস আর্থার রিম্বোকে তার সংসার ভরণ পোষণের জন্যে, মাকে দেখাশোনা করার জন্যে ইনকামের সোর্স খুঁজতে থাকেন। মাত্র 13 বছর বয়সে সে কবিতা লিখতে শুরু করে অ্যান্ড অ্যাট দ্য এজ অফ 19 হি স্টপ রাইটিং। সে পুরোপুরি 19 বছর বয়সে কবিতা লেখা ছেড়ে দেন। কিন্তু আনফর্চুনেটলি অ্যাট দ্য এজ অফ 37 হি ডায়েড ইন 1891। দুর্ভাগ্যবশত সে মারা যায় কত সালে? 1891 সালে, মাত্র 37 বছর বয়সে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এই অল্প একটা পরিসরের মধ্যে, জীবনের পরিধির মধ্যে কিন্তু জান নিকোলাস আর্থার রিম্বো তার ট্যালেন্টটিকে প্রকাশ করতে পেরেছিলেন। এই তো গেল অ্যাবাউট দ্য অথার। এই যে ব্যাকগ্রাউন্ড, এবারে কবিতার ব্যাকগ্রাউন্ডে আসি। প্রত্যেকটা লিটারেরি ওয়ার্কের পিছনেই কিছু না কিছু ব্যাকগ্রাউন্ড থাকে, এক্ষেত্রেও তাই। এর ব্যাকগ্রাউন্ডটা কেমন? অ্যাট দ্য এজ অফ 16 হি রোট দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। মাত্র 16 বছর বয়সে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতাটা সে লিখে ফেলেছিল। হি ওয়াজ ইন ডাচ কলোনিয়াল আর্মি অ্যাট দ্যাট টাইম। ফ্রাঙ্কো-প্রাশিয়ান ওয়ার অফ 1870 ওয়াজ গোয়িং অন। That is why he had gathered some experience of war there. That is disappointing and painful. অর্থাৎ 1870 সালে ফ্রাঙ্কো প্রাশিয়ান যে যুদ্ধ চলছিল সেখান থেকে এসে এক্সপিরিয়েন্স কালেক্ট করেছিল। সেই এক্সপিরিয়েন্সগুলো অবশ্যই তাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছিল এবং যন্ত্রণা দিয়েছিল, পেইনফুলও ছিল, এবং সেটার উপরে ডিপেন্ড করেই এই কবিতা অ্যাসলিপ ইন দি ভ্যালিস তিনি লিখেছিলেন। এবার আসি সেটিং। সেটিং কি কবিতার? পুরো কবিতাটার সেটিং হচ্ছে একটা ভ্যালি। দ্য পোয়েম ইজ সেট ইন আ ওয়ার র্যাভেজড ভ্যালি। ভ্যালি মানে কি? ভ্যালি হচ্ছে এমনই একটা উপত্যকা বা জায়গা, চারপাশে মাউন্টেন ঘিরে থাকে, অর্থাৎ আ প্লেস। ভ্যালি ইজ আ প্লেস সারাউন্ডেড বাই মাউন্টেন্স। সেটিং গেল। মুড কি? ওভারঅল মুড অফ দ্য পোয়েম ইজ মেলাঙ্কলিক ইয়েট পিসফুল। মেলাঙ্কলিক মুড অর্থাৎ বিষাদময়, যদিও এটা শান্তি প্রশান্তিময়ও ছিল। স্ট্রাকচার কি? কবিতার স্ট্রাকচার, দ্য পোয়েম ইজ রিটেন ইন দ্য পেট্রার্কান সনেট ফর্ম। আমরা তো জানি এই কবিতাটা একটা সনেট। সনেট মানে কি? এ পোয়েম অফ 14 লাইন্স অর্থাৎ 14 লাইনের কবিতা। 14 লাইনের কবিতাকেই আমরা সনেট বলি। কিন্তু পেট্রার্কিয়ান সনেট কেন বলা হচ্ছে? কারণ পেট্রার্কের যে ফর্মটা ছিল অক্টেভ আর সেস্টেট, এই কবিতাতে সেটাই ফলো করা হয়েছে, সেই জন্য এটাও একটা পেট্রার্কিয়ান সনেট। কেমন স্ট্রাকচারটা? উইথ 2 স্ট্যাঞ্জাস কনসিস্টিং অফ 4 লাইন্স ইচ ইন অক্টেভ। অর্থাৎ 2 স্ট্যাঞ্জা, 4 লাইন করে 8 লাইন, এটা হচ্ছে অক্টেভ। অ্যান্ড 2 স্ট্যাঞ্জাস কনসিস্টিং অফ 3 লাইন্স ইচ ইন দ্য সেস্টেট। অর্থাৎ 3 3 6, এই 6 লাইন হচ্ছে সেস্টেট। অর্থাৎ এটা হচ্ছে পেট্রার্কিয়ান সনেট এবং অক্টেভ এবং সেস্টেট এই দুই পার্টে ডিভিশন করা হয়েছে কবিতাটাকে। এবার যেহেতু অথার জন নিকোলাস আর্থার রিম্বো একজন ফ্রেঞ্চ পোয়েট ছিলেন, অর্থাৎ তার ন্যাশনালিটি যেহেতু ফ্রেঞ্চ ছিল, তিনি একজন ফ্রান্সের লোক ছিলেন,
কাজে কাজে কবিতাটাও তিনি ফ্রেঞ্চেই লিখেছিলেন, এবং যখন তিনি কবিতাটা ফ্রেঞ্চে লিখেছিলেন তার টাইটেলটা কি ছিল, অর্থাৎ অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার অরিজিনাল টাইটেলটা কি, লে ডরমার ডুভাল। লে ডরমার ডুভাল এর মানে হচ্ছে উপত্যকার মধ্যে ঘুমন্ত লোক। তাহলে অরিজিনাল ফ্রেঞ্চ টাইটেলটা কি, লে ডরমার ডুভাল, তার মানে হচ্ছে উপত্যকার মধ্যে ঘুমন্ত লোক। ইট ওয়াজ ট্রান্সলেটেড ইন্টু ইংলিশ বাই পল স্কিমিট, অর্থাৎ পল স্কিমিট এই কবিতাটাকে অর্থাৎ ফ্রেঞ্চ পোয়েমটাকে, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাকে অ্যাসলিপ ইন দ্য ভ্যালিতে ইংলিশে ট্রান্সলেট করেন এবং নামকরণ করেন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। থিম কি? থিম, the theme of the poem is about the death of a young soldier and the futility of war. একটা সৈনিকের মৃত্যু এবং তার মৃত্যুর মধ্য দিয়ে যুদ্ধের যে ব্যর্থতা, সেই ব্যর্থতাটাকেই এই কবিতার বিষয়বস্তু হিসেবে দেখানো হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, কবিতাটা কেমন ধরনের কবিতা, কোন শ্রেণীর কবিতা। দ্য পোয়েম ইজ ওয়ার পোয়েম অর অ্যান্টি ওয়ার পোয়েম, অর্থাৎ এই কবিতাটাকে ওয়ার পোয়েম বা অ্যান্টি ওয়ার পোয়েম বলা হয়। কেন অ্যান্টি ওয়ার পোয়েম বলা হয়? অ্যাজ ইট ডাজন্ট গ্লোরিফাই আ ওয়ার, রাদার ইট ব্রিংস দ্য হরিফিক অ্যান্ড ব্রুটাল নেচার অফ ওয়ার ওয়ার ইয়ং লাইভস আর ইটস ভিকটিম। কারণ এই কবিতাটা কখনোই কোনোভাবেই ওয়ারকে সাপোর্ট করে না, কখনোই ওয়ারের কোনো গৌরবময় দিকটিকে ফুটিয়ে তোলে না, বরং ওয়ারের ফলে যে সমস্ত ব্যর্থতা বা যন্ত্রণা যেগুলো উঠে আসে সেগুলোই এই কবিতার মাধ্যমে প্রকাশ পেয়েছে। সেজন্য এই কবিতাটা হচ্ছে একটি অ্যান্টি ওয়ার পোয়েম। সো দ্য অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ অ্যান অ্যান্টি ওয়ার পোয়েম। সুতরাং অ্যাসলিপ ইন দ্য ভ্যালি হচ্ছে একটি অ্যান্টি। নাও পোয়েম ইন ডিটেল। স্ট্যাঞ্জা 1. A small green valley where a slow stream flows and leaves long strands of silver on the bright grass. From the mountain top stream, the sun's rays, they fill the hollow full of light. The poem begins with description of nature. Here the poet beautifully describes a valley which is small, green. The valley is lit up by sun rays and decorated with a stream that is slow. Strands of silver light are reflected from the stream. অর্থাৎ কবি এখানে নেচারের বর্ণনার মধ্যে দিয়ে একটি ভ্যালিকে ফুটিয়ে তুলেছেন, যেই ভ্যালিটা হচ্ছে ছোট্ট, স্মল অ্যান্ড গ্রিন, ছোট্ট এবং সবুজ। আর পাহাড়ের যে চূড়া, সেখান থেকে ঝর্ণা নেমে আসে, কামস ডাউন, এবং সেটা ভ্যালির ওপর দিয়ে বয়ে চলেছে। সূর্যালোক দ্বারা প্রতিবিম্বিত হয়ে রূপালী ধারা রেখে যাচ্ছে সবুজ ঘাসের ওপর। লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার, অর্থাৎ রূপালী যে ধারা সেটা সবুজ ঘাসের ওপর ছেড়ে যাচ্ছে। পুরো উপত্যকাটিকে সূর্যালোক পরিপূর্ণ বা ইলিউমিনেট করে রেখেছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট, হিয়ার দে রেফার্স টু দ্য সান ডেজ। তাহলে সূর্যালোক পুরো উপত্যকাটিকে পরিপূর্ণ বা ইলিউমিনেট, উজ্জ্বল করে রেখেছে। স্ট্যাঞ্জা 2. A soldier very young lies open mouthed, a pillow made of fern beneath his head. আরেকবার পড়ি। A soldier very young lies open mouthed, a pillow made of fern beneath his head. These two lines focus on a young soldier. He lies, his mouth is open and head is on the pillow that is made of fern. প্রথম দুই লাইনে একজন তরুণ সৈনিক, ভেরি ইয়াং সোলজার, যে কিনা শুয়ে আছে, লাইজ ওপেন মাউথ, এবং মুখটি হচ্ছে হাঁ করে, আর তার মাথার নিচে একটি বালিশ রয়েছে, যে বালিশটি হচ্ছে ফার্ন দিয়ে তৈরি। আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড। সুতরাং একজন ইয়াং অর্থাৎ তরুণ সৈনিক ওই ভ্যালির ওপর
মুখ হাঁ করে শুয়ে আছে এবং মাথার নিচে একটি বালিশ রয়েছে, যে বালিশটি হচ্ছে ফার্ন দিয়ে তৈরি। অ্যাসলিপ, stretched in the heavy undergrowth, pale in his warm green sun-soaked bed, asleep, in the state of sleeping, অর্থাৎ ঘুমন্ত। The next two lines describe the bed of the valley. The bed of the valley. The bushes and the plants of the valley made the bed, which is warm, green and sun-soaked. অর্থাৎ যে স্ট্রেচড করে রেখেছে বডিটি, সোলজারটা, অর্থাৎ বডিটিকে এলিয়ে রেখেছে, ছড়িয়ে রেখেছে ইন দ্য হেভি আন্ডারগ্রোথ। হেভি আন্ডারগ্রোথ রেফার্স টু দ্য বুশেস অ্যান্ড প্ল্যান্টস ইন দ্য ভ্যালি, অর্থাৎ ওই ভ্যালির যে সমস্ত ঝোপঝাড়, সেগুলো গাছগুলো বা ঝোপঝাড়গুলো, সেগুলো বিছানা তৈরি করে রেখেছে সোলজারের জন্য এবং তার উপরে সে এলিয়ে আছে। পেল, সোলজারের যে রংটা, দেহের যে রংটা বা মুখের যে রংটা, সেটা হচ্ছে পেল, অর্থাৎ ফ্যাকাশে, বিবর্ণ। ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোকড বেড, বেডটা কেমন? অবশ্যই ওয়ার্ম, গ্রিন অ্যান্ড সানসোকড, উষ্ণ, সবুজ এবং সূর্য স্নাত, সূর্য রশ্মি শোষিত বা সূর্য স্নাত। তাহলে বোঝাই যাচ্ছে আ সোলজার ভেরি ইয়াং লাইজ ওপেন মাউথ, একটি খুব অল্প বয়সের তরুণ সৈনিক যে কিনা মুখ হাঁ করে শুয়ে আছে। আ পিলো মেড অফ ফার্ন বিনিথ হিজ হেড, একটা ফার্ন গাছের পিলো তার মাথার নিচে রয়েছে। অ্যাসলিপ, এই অবস্থায় সে শুয়ে রয়েছে। স্ট্রেচিং ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, তার দেহটিকে এলিয়ে রেখেছে ওই হেভি আন্ডারগ্রোথ অর্থাৎ ওই বুশেস অ্যান্ড প্ল্যান্টসের ওপরে। পেল ইন ইজ ওয়ার্ম গ্রিন সানসোক বেড, সোলজারের যে গায়ের রং সেটা হচ্ছে পেল অর্থাৎ ফ্যাকাশে এবং বেডটি হচ্ছে ওয়ার্ম, গ্রিন অ্যান্ড সানসোক, উষ্ণ, সবুজ এবং সূর্য স্নাত বা সূর্য শোষিত। স্ট্যাঞ্জা 3, his feet among the flowers, his sleeps, his smile is like an infant's, gentle without guile. Oh, nature, keep him warm, he may catch cold. এখানে কবি দ্য ফিট, দ্য ফেস, দ্য ফিট, প্রথমে ফোকাসটা পড়েছে ফিটের উপরে, সেই সোলজারের যে ফিটগুলো, হিজ ফিট অ্যামাং দ্য ফ্লাওয়ার্স, অর্থাৎ সোলজারের যে পাগুলি সেগুলো কোথায় রয়েছে? ফুলের মধ্যে রয়েছে। হিজ স্লিপস, সেই অবস্থায় ঘুমাচ্ছে। হিজ স্মাইল, এবার সোলজারের যে ফোকাসটা, কবির যে ফোকাসটা সেটা সোলজারের মুখে গিয়ে পড়ছে। হিজ স্মাইল অর্থাৎ তার হাসিটি, ইজ লাইক অ্যান ইনফ্যান্টস, অর্থাৎ ইনফ্যান্ট মানে চাইল্ড, অর্থাৎ একটা শিশুর মতো, তার হাসিটি হচ্ছে একটা শিশুর মতো। জেন্টেল উইদাউট গাইল, জেন্টেল কোমল, উইদাউট গাইল দ্যাট ইজ ইনোসেন্ট অর্থাৎ নিষ্পাপ, অর্থাৎ সোলজারের যে হাসিটি সেটা একটা শিশুর হাসির মতোই কোমল এবং নিষ্পাপ, অর্থাৎ সোলজারের হাসির সঙ্গে শিশুর হাসির এখানে একটা কম্পারিজন টানা হয়েছে, এটাকে বলা হয়েছে তাকে সিমিলি। His smile is like an infant, gentle without guile. Oh, nature, keep him warm, he may catch cold. এখানে কবি নেচারকে অ্যাড্রেস করেছেন। নেচারকে তিনি বলছেন যে ও নেচার, ও প্রকৃতি, কিপ হিম ওয়ার্ম, হি মে ক্যাচ কোল্ড। Actually, the poet persona addresses Mother Nature to keep the soldier warm so that he doesn't catch cold. কবি সত্তা এখানে প্রকৃতিকে অনুরোধ করছে যাতে তাকে উষ্ণ রাখা যায়, সোলজারটিকে উষ্ণ রাখা যায়, কারণ তার ঠান্ডা লেগে যেতে পারে। তাহলে কবি চাইছেন মাদার নেচার যেন তার দেহে, অ্যাকচুয়ালি আসলে কবি যেটা চাইছেন এখানে, মাদার নেচার যেন ওই সোলজারটির দেহে প্রাণের সঞ্চার ঘটায়, অর্থাৎ প্রাণের যে সঞ্চার ঘটান ওই সূর্যালোকের মাধ্যমে, সেটাই কবি এখানে অ্যাড্রেস করেছেন মাদার নেচারের প্রতি। Actually, the poet presents a picture where it is seen that nature provides all the comforts to the soldier. Nature gives him pillow, তাকে বালিশ দিয়েছে, that is made of fern, যেটা ফার্ন দিয়ে তৈরি,
Nature gives him bed that is made of bushes and plants. Nature places flowers to show her affection to the soldier. প্রকৃতি তাকে ফুল দিয়েছে তার যে স্নেহ সেটা দেখানোর জন্য। অর্থাৎ প্রকৃতি in every respect provides all the comforts to the soldier. Stanza 4. The humming insect don't disturb his rest. He sleeps in sunlight, one hand on his breast, at peace. In his side there are two red holes. In the last stanza, the poet reveals what he was hiding in the previous stanzas. এখানে কবি দেখিয়েছেন যে সোলজারটার স্লিপ এতটাই ডিপ যে হামিং ইনসেক্টস অর্থাৎ গুনগুনকারী পতঙ্গ ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, তার যে বিশ্রাম বা ঘুম সেই ঘুমে কিন্তু ব্যাঘাত ঘটাতে পারছে না, এতটাই ডিপ তার ঘুম। হি স্লিপস ইন সানলাইট, সে সূর্যালোকে ঘুমাচ্ছে। ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, ওয়ান হ্যান্ড অন হিজ ব্রেস্ট, একটা হাত তার বুকের মধ্যে রেখে দিয়ে শান্তিতে ঘুমাচ্ছে, অ্যাট পিস। হিয়ার অ্যাট পিস রেফার্স টু দ্য এটার্নাল পিস দ্যাট কামস আফটার ডেথ। আসলে অ্যাট পিস হচ্ছে সেই চির শান্তির কথা বলা হচ্ছে, যেই চির শান্তি আসে একমাত্র মৃত্যুর পর, সেটাকেই কবি এখানে হিন্ট দিয়েছেন। সুতরাং সোলজার পিসফুলি স্লিপস ইন সানলাইট, one hand on his breast. The sleep or his rest is so deep that the humming insect can't disturb him. তারপর ফোকাস গিয়ে পড়লো কোথায়? তার দেহের পাশে। In his side there are two red holes. দেহের পাশে কি রয়েছে? In his side there are two red holes. সেখানে রয়েছে দুটি লাল রঙের গর্ত, two red holes. Here red signifies blood and holes actually indicating the wound of bullets. অর্থাৎ হোলস গুলো হচ্ছে বুলেটের ক্ষতচিহ্ন, রেড হচ্ছে রক্তের রং। Actually the two red holes are the bullet wound that caused his death. আসলে এই যে টু রেড হোলস, এটা আসলে হচ্ছে যে বুলেটের ক্ষতচিহ্ন, যেটাই সোলজারকে মৃত্যুর পথে চালিত করেছে, অর্থাৎ মৃত্যু নিশ্চিত করেছে। এবং কবি ফাইনালি এখানে অ্যাডমিট করেছেন যে দ্য সোলজার ইজ ডেড, অর্থাৎ সোলজার মৃত। আর কবি এর মধ্যে দিয়ে ব্রুটালিটি অ্যান্ড হরিফিক নেচার অফ ওয়ারকেও এক্সপ্রেস করেছেন। কি দিয়ে? টু দিয়ে, দ্য ওয়ার্ড টু দিয়ে। কেন দ্য ওয়ার্ড টু? অ্যাকচুয়ালি একটা বুলেট লেগে যখন সোলজারের মৃত্যু নিশ্চিত হয়নি, অপোনেন্ট তার যে বিরোধী পক্ষ তার মৃত্যু নিশ্চিত করার জন্য সেকেন্ড গুলিটিও চালিয়েছেন এবং তাকে তার মৃত্যু নিশ্চিত করেছেন। অর্থাৎ টু অ্যাকচুয়ালি রিভিলস দ্য ব্রুটালিটি অ্যান্ড হরিফিক নেচার অফ ওয়ার। সুতরাং পুরো কবিতাটাই হচ্ছে অ্যান্টি ওয়ার পোয়েম, যেখানে যুদ্ধের ভয়াবহতা দেখানো হয়েছে মেনি ইয়ং সোলজারের মৃত্যুর মধ্যে দিয়ে, ইয়াং লাইফসের মৃত্যুর মধ্যে দিয়ে, হরিফিক ব্রুটালিটি, এই সমস্ত জিনিসগুলো কবি এখানে ফুটিয়ে তুলতে চেয়েছেন ব্যালেন্সিং ওয়েতে বা কন্ট্রাস্টিং ওয়েতে। এখানে কবি দ্য ভ্যালি অফ পিস, বিউটি অ্যান্ড ওয়ার্মথ, এটার সঙ্গে একটা কন্ট্রাস্ট, আইরনিক কন্ট্রাস্ট করেছেন টু দ্য ভায়োলেন্স অফ ওয়ার হুইচ ডেস্ট্রয়স ইয়াং লাইফস। অর্থাৎ পিস, বিউটি, ওয়ার্ম